অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে কি আগামী দিনে তৃণমূল কংগ্রেসটা তার? সেটা ভয় হোক ভীতিতে হোক, লোকসভার 29 জন সাংসদের মধ্যে যে দুজন, শুধুমাত্র দুজন হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ততটা নতজানু হয়নি, আর সেই দুজনকেই আজকে সরে যেতে হলো। সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কোথাও কি 2026-এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো শক্তিশালী হলেন? কেন্দ্রীয় শক্তি আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্র্যান্ড হিসেবে মূল্য দেয়। নিঃশব্দে কি বিপ্লব হয়ে গেল? পালা বদল ঘটে গেল শুধু সংসদে নয়, আসলে তৃণমূল কংগ্রেসের অন্তরে? কোথাও কি 2026-এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও শক্তিশালী হলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা অনুগামী, যেসব সাংসদরা, যেসব বিধায়করা, তারা এ রাজ্যে আরও বেশি ক্ষমতার কাছাকাছি চলে এলেন? কোথাও কি যারা পুরনো মানুষ ছিলেন, সেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় হতে পারেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় হতে পারেন, তারা খবরের শিরোনামে থাকলেও আসলে ক্ষমতার অলিন্দ থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে? এ নিয়েই আজকে আমাদের রণক্ষেত্র। আমি ঋতব্রত ভট্টাচার্য। আজকের রণক্ষেত্রে অবশ্যই আমরা আলোচনা করব লোকসভায় তৃণমূলের পালাবদল। কিন্তু আসলে কি পালাবদল শুধুমাত্র লোকসভায় অর্থাৎ সংসদে, নাকি পালাবদল হচ্ছে আসলে নেতৃত্বেরও? দেখুন, আপনারা অনেকেই বলবেন যে বাঙালির ওই এক অভ্যেস, কি যে কোনো সময় মোহনবাগান ইস্ট বেঙ্গল, যে কোনো সময় কথায় কথায় সত্যজিৎ বনাম ঋত্বিক, উত্তম কুমার বনাম সৌমিত্র। বাঙালি দেখতে ভালোবাসে একটা মঞ্চে দুটো প্রতিপক্ষ। না, আজকে আমি এ নিয়ে আলোচনা করব না। আমি কখনোই বলবো না মমতা বন্দ্যোপাধ্যায় বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু কি জানেন, কালের নিয়মে কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ক্রমশ শক্তিশালী হচ্ছেন। আপনি যদি 2024-এর শেষ থেকে 2025-এর আজ পর্যন্ত আপনি যদি বিশ্লেষণ করেন জাতীয় রাজনীতির ক্ষেত্রে এবং এই রাজ্যে, ক্রমশ অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন জায়গায় পৌঁছাচ্ছেন যাতে বোঝাই যাচ্ছে আগামী দিনে তার হাতেই ক্ষমতা। এবার আপনি বলবেন, ভাই এতে নতুন কি? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো সুপ্রিমো, তারপর যদি কারোর নাম আসে তিনি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, আপনারা যদি দেখেন কোনো একটি পরিবারকে, আপনারা যদি দেখেন কোনো একটি একেবারে পারিবারিক ব্যবসাকে, সেখানে গুরুজনরা থাকে, কিন্তু পরবর্তী নবীন প্রজন্ম ক্রমশ প্রখর থেকে প্রখর তেজে সে তার মতো করে প্রভাব বিস্তার করে। তখন সেটা কোনো কোম্পানি হতে পারে, সেটা কোনো রাজনৈতিক দল হতে পারে, সেটা কোনো সংগঠন হতে পারে। বয়সকালে তখন সে হয়ে ওঠে আনুষ্ঠানিক প্রধান, কিন্তু কার্যকরী যিনি প্রধান হয়ে ওঠেন তিনি সেই সময় দলের চালিকা শক্তি হয়ে ওঠেন। অনেকে মনে করছেন পশ্চিমবঙ্গে 2026-এর আগে এই রদ বদল খুব তাৎপর্যপূর্ণ। শুধু কল্যাণ বন্দ্যোপাধ্যায় অর্থাৎ প্রবীণ সাংসদ আইনজীবী, অথবা সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রবীণ আইনজীবী এবং দীর্ঘদিন ধরে তৃণমূলকে নেতৃত্ব দিয়ে এসেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা, এরা ক্রমশ শুধু আস্থা করে পর্যবেসিত হচ্ছে যে তা নয়, আসলে দলের মধ্যে নতুন শক্তি উত্থিত হচ্ছে। সেটা ভয় হোক ভীতিতে হোক, লোকসভার 29 জন সাংসদের মধ্যে যে দুজন, শুধুমাত্র দুজন হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ততটা নতজানু হয়নি, আর সেই দুজনকেই আজকে সরে যেতে হলো। সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত জানিয়ে রাখি, অনেকে বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনো চাননি
যে গত লোকসভা নির্বাচনে এই দুজন প্রার্থী হোক। অবশ্যই কেউ যদি তরুণ হয় সে তখন স্বভাবতই বুঝতে পারেন যে এদের দিয়ে আর কার্যকরী কিছু করতে পারবেন না। এবং দেখুন 29 জনের মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় ছাড়া বাদবাকি সবাই ভয়তে হোক, ভীতিতে হোক, ভক্তিতে হোক, তারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একেবারে পদতলে রয়েছে। মাথা নত করে তারা জো হুজুর বলে। দেখুন কেউ কেউ রয়েছেন যারা লোকসভায় অতটা সরব নন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ই বলেছেন, তিনি বলছেন মালা রায়ের কথা, অর্থাৎ দক্ষিণ কলকাতার সাংসদ, বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তীর কথা, এবং আপনারা যদি দেখেন আরও অনেকের নাম উঠছে। এমনকি কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভয়ানক অভিযোগ এনেছেন কাকলি ঘোষ দস্তিদার, অর্থাৎ যিনি তার ডেপুটি ছিলেন, তার বিরুদ্ধেও। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হলো, সমন্বয় তিনি সৃষ্টি করতে পারছেন না। দেখুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় দিল্লিতে পড়ে থাকেন। কলকাতা এবং দিল্লিতে যেসব নেতারা আছেন সবাই জানেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর যাই করুক, সেটা সুপ্রিম কোর্টে যদি প্র্যাকটিসও করেন, হাইকোর্টে প্র্যাকটিসও করেন, সাংবাদিকরা আমরাও জানি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সংসদে এবং সংসদীয় কাজে সবচেয়ে বেশি সময় তিনি ব্যয় করতেন। তা সত্ত্বেও তার বিরুদ্ধে অভিযোগ, একেবারে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় আছেন সেই অভিযোগ যে তিনি ইনএফেক্টিভ হয়ে যাচ্ছেন, অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইনএফেক্টিভ হয়ে যাচ্ছেন। কেন এই অভিযোগ? তার কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আর 27 জন সাংসদ আসলে নেতা মনে করত না। আজকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হলো, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি আবার বলছি, ভয় হোক, ভক্তিতে হোক, প্রত্যেকে তাকেই নেতা মানত। অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় তারা শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে ছিলেন, বাদবাকি 27 জন নেতা হিসেবে একজনকেই মানে, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তৃণমূলে, এটা তৃণমূলের জন্মলগ্ন থেকে নয়, কিন্তু 2011-তে ক্ষমতার আসার পর থেকে বিষয়টা আরও পরিষ্কার হয়েছে। দেখুন আপনারা যদি 2009 সাল দেখেন, তখন যারা সাংসদ ছিলেন, কাদের সাংসদ করা হতো? সৌগত রায় থেকে সেই সময় যারা একেবারে রাজনীতির অন্দরমহলে বড় হয়ে উঠেছেন, যারা একদম পাক্কা রাজনীতিবিদ, তাদেরই কিন্তু সংসদে বেশি পাঠানো হয়েছে। পরবর্তীকালে ক্ষমতায় আসার পর থেকে সেটা নুসরত হতে পারে, মিমি হতে পারে, সেটা হতে পারে রচনা বন্দ্যোপাধ্যায়, দেব, এরকম আরও অনেক নাম আমি বলতে পারি, জুন মালিয়া, এদের কেন পাঠানো হচ্ছে? কারণ এরা কোনোদিনও রাজনীতিবিদ নয়। আপনারা ভেবে দেখুন, আমি শতাব্দীকেও সেই দিকেই ফেলবো, অর্থাৎ শতাব্দী রায় বীরভূমের সাংসদ, কিন্তু ধীরে ধীরে রাজনীতির বলয়ে থাকতে থাকতে তিনি এখন রাজনীতিবিদ হয়ে উঠেছেন। কিন্তু প্রথম দিকে 2009 সালে শতাব্দী ছিলেন, তাপস পাল ছিলেন, এরকম ছিলেন, ছায়াছবির জগতের মানুষ ছিলেন, কিন্তু তাদের পাঠানো হয়েছিল যে আসনগুলোতে কেউ কিছুতেই জিততে পারবে না। আপনারা মনে আছে আপনাদের যে মুনমুন সেন হারিয়ে দিলেন কাকে? বাসুদেব আচারিয়ার মতো। তাকে হারানোর জন্য অন্য কেউ ছিল না তৃণমূলের কাছে। সুতরাং কিছুটা বাধ্য হয়ে, কিছুটা কৌশলে ছায়াছবির জগতের মানুষকে সেই সময় মনোনয়নপত্র দেওয়া হয়েছিল, এবং তারা তাদের গ্ল্যামারে, তাদের ছটায় তারা মানুষের মন জয় করে পাক্কা রাজনীতিবিদদের, যেমন বাসুদেব আচারিয়াকে হারিয়ে মুনমুন সেন চলে গেলেন, তারা চলে গিয়েছিলেন। কিন্তু 2011 সালের পর থেকে যত সময় গড়িয়েছে, তত সংসদে তাদেরই দেওয়া হয়েছে যারা পাকা রাজনীতিবিদ নয়। এবার আপনি বললেন কারা পাকা রাজনীতিবিদ, কারা নয়। দেখুন সৌগত রায় বলুন, আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও বলবো, আপনি সুব্রত মুখার্জি, এই রকম ব্যক্তিরা হচ্ছে পাকা রাজনীতিবিদ। কারণ এরা ছোটবেলা থেকে রাজনীতি করছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় ছোটবেলা থেকে রাজনীতি করছেন, কিন্তু সংসদে সাংসদ হিসেবে তাদেরই পছন্দ। যে কথা নাম না করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ওই হার্ভার্ড, কেমব্রিজ, যে সমস্ত নাম নেবে, নাম নিয়ে খুব দামি,
খুব শৌখিন জীবনযাত্রায় অভ্যস্ত, ইংরেজিতে কথা বলতে পারে, এই রকম সাংসদ চাইছেন। অর্থাৎ যাদের একটা গ্ল্যামার ভ্যালু আছে, কিন্তু যারা কখনো চ্যালেঞ্জ করবে না, যারা কখনো পাক্কা রাজনীতিবিদ হবে না, এদের রমরমা রয়েছে। এই 27 জনের মধ্যে যারা যারা পাক্কা রাজনীতিবিদ তারা কিন্তু নেই। এবার আপনি বলবেন কেন? সৌগত রায় রয়েছে। দেখুন, আজ থেকে 4 বছর আগে সৌগত রায় ভয় হোক ভক্তিতে হোক তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বীকার করে নিয়েছেন। এমনকি তিনি উপচে পড়ে এমন কথা বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত সুনাম করেছেন এবং তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতোই নেতৃত্ব দরকার। অর্থাৎ 27 জন সাংসদ কিন্তু আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই তাদের নেতা ভাবতেন। এখন মুশকিল হচ্ছে, এটা তো শিরদাঁড়ার খেলা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমার শোতে এসে টাফটকে এসে কি বলেছিলেন? তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তৃণমূল কংগ্রেস করেন, আর কাউকে দেখে করেন না। কার্যত চ্যালেঞ্জ করেছিলেন, একেবারে সরাসরি চ্যালেঞ্জ করেছিলেন তৃণমূলের যুবরাজকে। সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সরানোর প্ল্যান বা পরিকল্পনা বা খসড়া অনেক দিন আগে থেকে শুরু হয়ে গিয়েছিল। আপনারা জানেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে কীর্তি আজাদের সঙ্গে রাতের বেলায় ফাটাফাটি হয়েছে। 2 বয়স্ক সাংসদ, তারা নিজেদের মধ্যে লড়াই করছে। দেখলে মনে হবে বোধহয় ক্লাস 7-8-এর ছেলেদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুদ্ধ চলছে। এ বলছে তুমি খেলতে পারো না, তুমি কি খেলো জানি। এ ওকে বলছে তুমি অনেক রাত হয়েছে, এবার শুতে যাও ঠান্ডা মাথায়। এই পর্যায়ে নেমে গেছে। আসলে তৃণমূলের সাংসদদের প্রত্যেককে রাজ্যে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন, যাকে যা বলবেন, এই পার্টিতে কারোর কিছু বলার ক্ষমতা নেই। এবং সেটা স্বাভাবিকভাবে, কারণ 294টি আসনে কে লড়েন? মমতা বন্দ্যোপাধ্যায় লড়েন। ঠিক সাংসদে বুঝে গেছে 27 জন সাংসদ লোকসভার, তারা জানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে একটা নাম, একটা ব্র্যান্ড। নয়তো নরেন্দ্র মোদী, অমিত শাহ সরকার ভারত সরকার থেকে অপারেশন সিন্দুরে পাঠায়। ওই বহরমপুরের সাংসদ পাঠানকে বাদ রেখে যেভাবে পাঠানো হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেই সম্ভব। ভারতীয় জনতা পার্টি মুখে যত বড় বড় কথা বলুক, অপারেশন সিন্দুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠাতে বাধ্য হয়েছে। কারণ অভিষেক এখন একটা ব্র্যান্ড, সেটা ভারতীয় জনতা পার্টি জানে। যে কারণে এর রাজ্যের কিছু বিরোধী নেতার মুখ চুন হয়ে গেছে। তারা বুঝে নিয়েছে যে কেন্দ্রীয় শক্তি আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্র্যান্ড হিসেবে মূল্য দেয়। আবার অন্যদিকে 27 জন তারা দেখছেন যে দিল্লিতে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন না, কিন্তু তার নজর থাকে দীর্ঘদিন ধরে সাংসদ, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। সোমনাথ চট্টোপাধ্যায়কে 1984 সালে হারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য রাজনীতি শুধু নয়, জাতীয় রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছিলেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায়, তার তো একটা চোখ থাকবে। সাংসদেই তো তিনি বড় হয়েছেন, সাংসদেই তিনি অভিজ্ঞতা লাভ করেছেন, সাংসদ থেকেই তার আজকে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ। এবং আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না, ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব অস্বীকার করতে পারে না সেটা, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মী সেখানে নেই, দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ হয়েছে, নেই। ঠিক এই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর যদি আর কেউ থাকে, একটা সময় দেখুন সুদীপ বন্দ্যোপাধ্যায় ছিলেন। আপনারা সে গল্প, সে কাহিনী আমরা সবাই জানি যে কি হয়েছিল সেদিন। মমতা বন্দ্যোপাধ্যায় কেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ওপর মারাত্মক চটে গিয়েছিলেন, আমরা সেসব কথা জানি। আমরা জানি মহাজনের কথা, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির অন্যতম ঠান্ডা মাথার ম্যানেজার প্রমোদ মহাজনের কথা। প্রমোদ মহাজনের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠতা, আডবাণীজি, আমরা সব কিছু জানি, আমাদের মনে আছে। কিন্তু আর কেউ পরবর্তীকালে সেই পর্যায়ে পৌঁছাতে পারেননি। এমনকি সুদীপ বন্দ্যোপাধ্যায় সেই সময় তার যা আয়ত্তে ছিল সাংসদরা এবং সংসদ এবং অন্যান্য দলের সাংসদরা,
সেটা এখন সেই জায়গায় সুদীপ বন্দ্যোপাধ্যায় নেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্বয়ং তিনি নিজে বলছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় যান কতদিন, অরূপ চক্রবর্তী যান কতদিন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার বলছেন দক্ষিণ কলকাতার মতো একটা জায়গা, যেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের বলা যেতে পারে শক্তিক্ষেত্র, সেই শক্তিক্ষেত্রের সাংসদ মালা রায় তিনি কতদিন যান। প্রশ্নগুলো আমি তুলছি না, স্বয়ং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তুলেছেন। আসলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছিলেন যে অরূপ চক্রবর্তী, মালা রায়, আমি অরূপ চক্রবর্তী মানে বাঁকুড়া সাংসদের কথা বলছি, মালা রায় দক্ষিণ কলকাতার সাংসদ, কীর্তি আজাদ অথবা মহুয়া মৈত্র, সংসদে যাওয়াটা খুব দরকার নেই। আসল হচ্ছে আনুগত্য। এদিকের সঙ্গে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমোর সঙ্গে সুসম্পর্ক, আর অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতৃত্ব মেনে নেওয়া, এটাই হচ্ছে তাদের চালিকা শক্তি। আর কোনো কাজ নেই তো, কিসের কাজ আছে? আর অন্যদিকে কি হচ্ছে? অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় তারা ভাবছেন ঠিক আছে, আমরা সাংসদ এবং আমরা তৃণমূলের অন্যান্য সাংসদদের নেতৃত্ব দিচ্ছি, একের পর এক প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন তুলে সরকারকে জর্জরিত করো, স্লোগান করো, স্লোগান দাও, খাটো। কিন্তু তিনি তা সত্ত্বেও ইনএফেক্টিভ হয়ে গেলেন। কেন হয়ে গেলেন? তার কারণটা খুব পরিষ্কার, যে কথা বলছিলাম না, তার বিরুদ্ধে প্রধান অভিযোগ কি? কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিমানের সুরে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধু আমার দোষটি দেখে, মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র আমাকেই ইনএফেক্টিভ বললেন, আমি যদি ইনএফেক্টিভ তাহলে আমি থাকবো কেন? এক প্রকার তো ছেড়ে দিতে বলছে। আসলে তিনি তো ইনএফেক্টিভ হবেন, তার কাজ কি? কোঅর্ডিনেশন করানো, সমন্বয় করানো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সমন্বয় করাবেন কি করে? 27 জন তারা তো আগে থেকে ঠিক করে রেখেছেন। আমি 27 জনের মধ্যে একজনকে বাদ দেব, অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাদ দেব, রেকর্ড ভোটে জিতেছেন। এবং বাদবাকি 26 জন তারা তো জানে 27তম ব্যক্তি অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় আসল নায়ক, তিনি আসল। দেখুন, আপনাদের আমি একটু অন্যভাবে বোঝাবার চেষ্টা করি। আমি শুধুমাত্র উদাহরণ দিচ্ছি, আমি বলছি না বিরোধী দলনেতা যে বলতেন এটা প্রাইভেট কোম্পানি, আমি এরকম বলছি না। ধরুন ব্যক্তিগত মালিকানা কারোর একটি কোম্পানি রয়েছে, তার উত্তরসূরি ঠিক হয়ে গেছে ম্যানেজিং ডিরেক্টর, তিনি চেয়ারম্যান, বাদবাকিরা সবাই হচ্ছে সেখানে কর্মচারী। এবার যিনি ম্যানেজিং ডিরেক্টর হবেন তার আগে দুজন পুরনো লোককে বসানো হয়েছে, ধরুন 2 বন্দ্যোপাধ্যায় বাবুকে বসানো হয়েছে। যারা সেখানে কাজ করেন, সেই কারখানায় হোক সেই কোম্পানিতে হোক, তারা জানে আজ বাদে কাল উত্তরাধিকারী সূত্রে বসবে তো এমডি। এদের বড় বড় পোস্ট দিয়ে রাখা হয়েছে, ধরুন কাউকে সিইও করে দেওয়া হয়েছে, কাউকে চিফ অপারেটিং অফিসার করে দেওয়া হয়েছে। এদের মেনে কি হবে? এগুলো তো পোশাকই। সুতরাং 26 জনের যে দল, 27তম ব্যক্তি যে তিনি তো ম্যানেজিং ডিরেক্টর। সুতরাং এদের মেনে লাভ কি? তার থেকে আমি তার গুট পুকে থাকি। এইভাবে পালাবদল হয়েছে। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদ হয়ে জিতে চিফ হুইপ হয়ে কি ভাবছিলেন? মূর্খের স্বর্গে বাস করছিলেন। তিনি ভাবছেন তিনি দলকে নেতৃত্ব দিচ্ছেন, অথচ তার পেছনে বাদবাকি আমি 27 জনই বলবো, 27 জন অন্যদিকে পাত্তাই দিচ্ছিল না, সেই জন্যই ইনএফেক্টিভ। সব মিলিয়ে এই তৃণমূলের সংসদের ভেতরে এবার অন্যরকম ছবি দেখা যাবে। আগে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সামনে বসছেন, এবার তারা সায়নীদের পেছনে বসবে, একেবারে পেছনে চলে যাবে। একবার খুব ছোট্ট করে আপনাদের জানিয়ে রাখি যে এই যে দেখতে পাচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, সঙ্গত কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায় চাননি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করতে। না, এটা ব্যক্তিগত বিরোধিতার জন্য নয়, কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায় শেষ কয়েক মাস, অর্থাৎ গত লোকসভা নির্বাচনের আগে শেষ কয়েক মাস যথেষ্ট চেষ্টা করেছেন, এবং সেই তৈলমর্দনের ফলে অভিষেকও সন্তুষ্ট ছিলেন ব্যক্তিগতভাবে। সুদীপ বন্দ্যোপাধ্যায় কাকে, কোন বক্তাকে রাখা হবে,
কোন বক্তব্য পেশ করা হবে, কিভাবে পেশ করাতে হবে দেখিয়ে নিতেন। কাকে দেখিয়ে নিতেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অর্থাৎ এক কথায় তিনি কিন্তু বশতা স্বীকার করেই ফেলেছিলেন। তার হাঁটুর বয়স থেকে অনেক ছোট, কিন্তু তা সত্ত্বেও তিনি বুঝতে পেরেছিলেন যে টিকে থাকতে হলে বশতা স্বীকার করতে হবে। কিন্তু তা সত্ত্বেও অভিষেক তরুণ নেতা, অভিষেক চান যে সংসদে সাংসদ যারা হবে তাদের কাজ করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, অনেকে বলেন একেবারে কর্পোরেটরের মতো, যে কাজ করবে সে থাকবে, যে কাজ করবে না তাকে বাদ দিয়ে দাও। আর সেই জন্যে বরাবর প্রাণপণ চেষ্টা করেও সুদীপ বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন আসলে জয় করতে পারেননি। অনেকে বলেন ব্যক্তিগতভাবে নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সার্বিকভাবে অর্গানাইজেশনটা বা সংগঠনটা বুঝেই, তার জন্যেই, তার নেতৃত্ব দেওয়ার জন্যই, সঠিকভাবে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই বয়সের কারণে ব্রাত্য করে দিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। মৌহামৈত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দীর্ঘদিনের লড়াই, ব্যক্তিগত লড়াই, এবং মৌহামৈত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দেখুন এরা দুজনে ব্যক্তিগতভাবে একে অপরকে সহ্য করতে পারে না বলে অনেকে বলেন। মধ্যখান থেকে আবার কীর্তি আজাদ, তিনি স্লগ ওভারে রান নেওয়ার জন্যে এই দুজনের মধ্যে মৌহার পক্ষে দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কম হেনস্থা করার চেষ্টাও করেননি। সুতরাং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মৌহা মৈত্র এবং তৎসহ কীর্তি আজাদ, এরা দীর্ঘদিন ধরে এদের পেছনে লাগানো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পেছনে এদের লাগিয়েছিল কে? কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করার জন্য এদের পেছনে কি তাহলে কারোর ইন্ধন ছিল? যদি থাকে সেটা কে? সেটা তো যে সে হবে না। কে? দর্শক, আপনারা কিছু জানেন? কাকলি ঘোষাল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ। যেমন ঘনিষ্ঠ মালা রায়, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতার সাংসদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাদেরও কটাক্ষ করছেন। আসলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানতেন যে ডক্টর কাকলি ঘোষ দস্তিদার অথবা মালা রায়, এরা আসলে অভিষেককেই নেতা মনে করে। আর কল্যাণদা যতই তিনি পদে থাকুন না কেন, তাকে আসলে সেই মর্যাদা ভেতরে ভেতরে দেন না। কিন্তু অনেকে বলছেন এই পালাবদল শুধু 2026-এর আগে সংসদে পালাবদল নয়, এই পালাবদলের তাৎপর্য আরও বেশি। সংসদে যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী সাংসদদের এই মুহূর্তে শুধু সংখ্যা বেশি নয়, পুরোপুরি সংখ্যাটাই এখন তাদের হাতে, সংখ্যা গরিষ্ঠ শুধু নয়। তৃণমূল কংগ্রেস যেমন পঞ্চায়েত থেকে, ত্রিস্তরীয় পঞ্চায়েত থেকে শুরু করে, পুরসভা থেকে শুরু করে, বিধায়ক পদ থেকে শুরু করে এমপি, কোনো কিছুতেই বিরোধিতার কোনো জায়গা রাখেনি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন দিল্লিতে ঠিক সেই জায়গায় পৌঁছেছে। সেখানে শুধুই অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর রাজ্যে 2026-এর আগে এই পালা বদল কোথাও কি রাজ্যেও তাকে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠ তার দলের মধ্যে করে তুলবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে কি আমরা যে কথা ভাবছিলাম আগামী দিনে তৃণমূল কংগ্রেসটা তার? অবশ্যই তিনি মুখে বারবার করে বলেন, দেখুন ইদানিংকালে বক্তব্যও চমৎকার রাখছেন এবং মুখে তিনি বারবার নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই বলেন, এবং সেটাই তো স্বাভাবিক। বাড়িতে বড়রা থাকলেও চালিকা শক্তি পূর্ণবয়স্ক যুবক বা যুবতীর হাতে চলে এলেও বাড়ির গুরুজনকে, অভিভাবককে কি অস্বীকার করা হয়? ধরুন আমি যখন বড় হচ্ছিলাম তখন আমার বাবা, আমার মা, তারা যে কথা বলতেন সে কথাগুলো তো মেনে নিতাম, কিন্তু নিজের মতো করেই কাজটা করতাম। কোথাও কি তাহলে বাঙালি আনায় ভরপুর পারিবারিক যে রীতি, সেই রীতি এই মুহূর্তে প্রতিফলিত হচ্ছে
তৃণমূল কংগ্রেসের অন্তর্মহলে? আপনাদের কি মত অবশ্যই জানাবেন লিখে।